কোর্টে দাঁড়িয়ে এবার সার্থকের বিরুদ্ধে জবানবন্দি দিল শ্রোতা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থককে ক্রান্তকে গুলি করার দায়ে কোর্টে চালান করা হয়, ঠিক সেই মুহূর্তে সার্থক এবং স্রোত যখন একে অপরের বিরোধিতা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপিকে সার্থক বলতে থাকছে, বাপি এবার তুমি কার সাইড নিয়ে কথা বলবে বলো তো। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে যে ন্যায়ের পথে হাঁটছে তার সাথ দেবো আমি, সে আমার যেই হয়ে যাক না কেন। অন্যদিকে কথা বলা মাত্র যখন সার্থক বলতে থাকে যে তার মানে তোমার উত্তর আমি পেয়ে গিয়েছি বাপি। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে সে তোমার যাই মনে হয় না কেন, কিন্তু তুমি যে কাজটা করছো সেটা নিতান্তই অন্যায়, কারণ তুমি নিজের হাতে আইন তুলে নিয়ে কোনো মতেই ভালো কাজ করোনি এবং তার জন্য তোমার অবশ্যই শাস্তি পাওয়াটা প্রয়োজন। অন্যদিকে সার্থকের বাপিকে সার্থক বলতে থাকে যে বাপি এরকম করে তুমি কতদিনই বা ওকে আড়াল করবে আমার কাছ থেকে বলো তো। এর পরবর্তীতে তুমি কিন্তু কোনো মতে ওকে যদি আমার জীবনে আবারও ঢোকানোর চেষ্টা করো তখন কিন্তু কোনো মতে আমি এই মেয়েটাকে আর অ্যাকসেপ্ট করবো না আমার জীবনে, এই কথা আমি তোমাকে বলে দিলাম। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে আগে তোমার জীবনে আমি ফিরি তারপর তো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন অবশেষে কোর্টে হিয়ারিং শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যখন স্রোতের পক্ষের অ্যাডভোকেট স্রোতকে বলতে থাকে যে মিলর আমি এখন এই মুহূর্তে স্রোতস্বিনীকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত যখন অবশেষে কাঠগড়ায় সার্থকের বিরুদ্ধে এসে দাঁড়ায় এবং স্রোতস্বিনীকে যখন অ্যাডভোকেট বলতে থাকে যে ম্যাডাম এবার আপনি বলুন তো আপনার সঙ্গে ঠিক সেদিন কী কী ঘটনা ঘটেছিল এবং এই লোকটা সার্থক সেনগুপ্ত ঠিক কী কী অন্যায় অবিচার করেছিল এবং কী করে বা ক্রান্তবাবুর গুলিটা লাগলো। অন্যদিকে কথা বলা মাত্রই ঠিক সেই সময় স্রোত বলতে থাকে মিলন এই ঘটনার প্রথম থেকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যেদিন কিনা আমার গায়ে গুলিটা লেগেছিল। আসলে সেদিন আমরা একটা মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং সেই ক্যাম্পে যাওয়ার পরবর্তী সময়তেই এরা এই ডাকাত দলের সদস্যরা সকলে আমাদেরকে ঘিরে ফেলে এবং আমাদেরকে জিম্মি করে তারা আমাদেরকে বলেছিল যে আমাদের পক্ষ থেকে কোনো এক ডক্টরকে তাদের প্রয়োজন এবং তাদের গ্রামে সেই গরিব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা করে দেওয়ার জন্য তারা আমাদের কাউকে তুলে নিয়ে যাবে এবং দুদিন বাদে তারা আমাদেরকে একই জায়গায় ফিরিয়ে দিয়ে যাবে। কিন্তু তার আরেকটা শর্ত ছিল, সেটা হলো কি তারা আমাদের সঙ্গে নিয়ে আসা সকল মেডিসিন সেখান থেকে নিয়ে চলে যাবে। এর পরবর্তীতে তারা অন্য কোনো রকম কোনো কথা বলেনি এবং সেখানে আমি হঠাৎ করে দুম করে সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং উত্তেজনার ফলে এক পর্যায়ে আমার মেজদিভের হাত থেকে ভুলবশত আমার উপরে গুলি চলে যায় এবং সেখান থেকে আসলে ঘটনার সূত্রপাত হয়। এবং তার পরবর্তী সময়ে যখন সেখান থেকে আমি ফিরে আসি এবং আমার ট্রিটমেন্ট চলাকালীন যখন ডক্টরসরা বলতে থাকে যে আমি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছি, তার পরবর্তী সময় থেকে আমার স্বামী রীতিমতো আমার মেজদি ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে এবং আমার মেজদি ভাইকে নিয়ে সে রীতিমতো গালমন্দ থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয়নি এবং সে আমার হয়ে পুলিশের কাছে গিয়ে কেস ফাইল করে আসে। এবং তার থেকেও বড় কথা যখন কিনা আমি এই জিনিসটা টের পেয়েছি যে আমার মেজদি ভাই ছিল সেই ব্যক্তি যে কিনা আমার উপরে গুলি চালিয়েছে, তারপরে আমার পক্ষ থেকে বিন্দুমাত্র আমার মেজদি ভাইয়ের প্রতি বিন্দুমাত্র কোনো রকম কোনো ক্ষোভ ছিল না, কিন্তু তার সত্ত্বেও আমার স্বামীর বিন্দুমাত্র সেই জিনিসটা ভালো লাগছিল না এবং যার ফলে সে আমার উপরে কড়া নজর রাখতে রাখতে সে আমার পেছন করতে করতে সেদিন যখন আমি আমার মেজদি ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সেই প্রত্যন্ত গ্রামে যাই তখন সে পুলিশ থেকে শুরু করে সকলকে নিয়ে আমার পেছন করতে থাকে এবং আমার আপত্তি থাকা সত্ত্বেও সে এক পর্যায়ে সেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেখানে সে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে ক্রান্তকে দেখে এবং ক্রান্তের সঙ্গে হাতাহাতির ফলে এক পর্যায়ে ক্রান্তের দিকে গুলি চলে যায়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।